শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই সম্পূর্ণ লাস্ট মিনিট 5 মার্কসের সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, তোমাদের জন্য মাত্র আমরা কয়েকটি প্রশ্ন রেখেছি। এই প্রশ্নগুলো তোমরা কেবলমাত্র অভ্যাস করবে। তোমরা দেখবে এখান থেকে টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের 5 মার্কস থেকে অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না। আমরা এই প্রশ্নগুলো খুব বাছাই ছাঁটাই ভাবে রেখেছি। বিগত বছরে কি ধরনের প্রশ্নগুলো এসেছিল, এবছর স্কুলগুলোতে কি ধরনের প্রশ্ন আসবে, সেই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে এখানে রাখা হয়েছে। এবং তোমরা এই সাজেশনটি যদি ফলো করো, তোমরা দেখবে এখান থেকে ফাইনাল পরীক্ষা তো 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করার প্রয়োজনই পড়বে না। তো তোমরা এক এক করে এই প্রশ্নগুলো দেখে নাও, এবং আমরা যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট বলবো সেই প্রশ্নগুলো কিন্তু একবারে অভ্যাস করতেই হবে। তো দেখো, প্রথম প্রশ্নটি, একটি প্রতিবর্ত চাপে চিত্র একে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। স্নায়ু কেন্দ্র, গ্রাহক, সংজ্ঞাবাহু স্নায়ু, চেস্টীয় স্নায়ু। দেখো, এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই প্রশ্নটি অভ্যাস করো, তোমরা দেখবে এই প্রশ্নটি টেস্ট এবং ফাইনাল দুটো পরীক্ষাতেই 100% হুবহু কমন পেয়ে যাবে। পরের প্রশ্নটি দেখো, মানুষের রক্ষীগুলোকে লম্বচ্ছেদের একটি পরিষ্কার চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। কর্নিয়া, ল্যান্স, আইরিস বা কনিনিকা, স্ক্লেরা, রেটিনা, অন্ধবিন্দু, ত্রারোদ্য, পিতবিন্দু, ভ্রেটিয়াস, হিউমর, অপটিকা। এই প্রশ্নটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, একটি প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনে মেটাফেজ দশার বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। দেখো, ক্রোমাটিড, সেন্টোমিয়ার, মেরু অঞ্চল, বেমুতন্ত্র। দেখো, এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, তবে ততটা গুরুত্বপূর্ণ নয়। তোমরা যদি কেবলমাত্র এই দুটি প্রশ্ন অভ্যাস করো, তো তোমরা দেখো এই দুটি প্রশ্নের মধ্যে থেকেই হুবহু কমন পেয়ে যাবে। 1 নম্বর এবং 2 নম্বর দাগের এই দুটি প্রশ্ন করলেই তোমরা এখান থেকে যে কোনো স্কুলের পরীক্ষা দাও, তোমরা এখান থেকে একটি প্রশ্ন হুবহু কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম। তারপরে প্রশ্নটি দেখো, প্রাণী কোষ বা উদ্ভিদ কোষের মাইটোসিস কোষ বিভাজনে অ্যানাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। মেরু অঞ্চল, বেমুতন্ত্র, ক্রোমাটিড, সেন্টোমিয়ার। দেখো, এই যে চারটি প্রশ্ন, এই চারটি প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, তবে তোমাদের মাত্র আমরা দুটি প্রশ্ন অভ্যাস করতে বলবো। তো তোমরা এই যদি দুটি প্রশ্ন অভ্যাস করো, প্রথম দাগের এবং দ্বিতীয় দাগের দুটি প্রশ্ন অভ্যাস করলে তোমরা এখান থেকে একটি প্রশ্ন পাবে। এবং তোমরা যদি এই প্রশ্নগুলো করবে না, নিচের এই 3 দাগ ও 4 দাগের মধ্যে দুটি প্রশ্ন অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকেও একটি প্রশ্ন হুবহু কমন পাবে। এতটা কিন্তু বলে গেলাম। তারপরে দেখে নাও দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা থেকে তোমাদের প্রশ্ন নম্বর 4-এর 2 দাগের প্রশ্নগুলো এখান থেকে এসে থাকে। তো আমরা যে প্রশ্নগুলো রেখেছি, এই প্রশ্নগুলো তোমরা যদি কেবলমাত্র অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে টেস্ট এবং ফাইনাল দুটো পরীক্ষাতে তোমরা মিলিয়ে নেবে। তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে গেছো। দেখো, ফার্নিশ জনুক্রম শব্দচিত্রের সাহায্যে বর্ণনা করো। স্বপরাগযোগ ও ইতরপরাগযোগের সুবিধা অসুবিধাগুলি লেখো। মাইক্রো প্রপাগেশন পদ্ধতির সুবিধাগুলি লেখো। এই প্রশ্নটি 100% কমনযোগ্য প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, নিম্নলিখিত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মাইটোসিস ও মিওসিসের পার্থক্য লেখো। দেখো, কতে সম্পাদনের স্থান, ক্রোমোজোমের বিভাজন, উৎপন্ন অপত্য কোষের সংখ্যা, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যার উপর ভিত্তি করে মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কিত নিচের ঘটনাগুলি ব্যাখ্যা করে। দেখো, স্পাইরালাইজেশন ও ক্রোমোজোমের চলন। দেখো, এই প্রশ্নটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের সকলকেই বলবো, এই প্রশ্নগুলো তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করে যাবে। তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখো 3 দাগের প্রশ্নটি, শব্দচিত্রের সাহায্যে মাধ্যমে সুপুষ্প যৌনজনন পদ্ধতি দেখাও। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ রয়েছে। মিওসিস বৈশিষ্ট্যভাবে মাইটোসিস থেকে পৃথক, তুমি কিভাবে বক্তব্যটির যথার্থতা প্রমাণ করবে? এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। পরের প্রশ্নটি দেখো, এমাইটোসিস কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন এবং মাইটোসিস কোষ বিভাজনকে পরোক্ষ কোষ বিভাজন বলা হয় কেন? ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের মধ্যে দুটি পার্থক্য লেখো। পরের প্রশ্নটি দেখো, অযৌনজননে উপযুক্ত উদাহরণ সহ 5টি পদ্ধতি বর্ণনা করো। কোষ চক্রের দশাগুলির নামগুলি ছকের সাহায্যে দেখাও। পরের প্রশ্নটি দেখো, ক্রোমোজোমের রাসায়নিক উপাদান ছকের আকারে দেখাও। ডিএনএ ও আরএনএর মধ্যে পার্থক্য লেখো। এই যে প্রশ্নগুলো রেখেছি,
এই প্রশ্নগুলো তোমরা কেবলমাত্র অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। পরে দেখো তৃতীয় অধ্যায় বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ থেকে তোমাদের প্রশ্ন নম্বর 4-3 দাগের প্রশ্নগুলো এই অধ্যায় থেকে এসে থাকে। তো তোমরা দেখে নাও আমরা যে প্রশ্নগুলো রেখেছি এই প্রশ্নগুলো তোমরা কেবলমাত্র অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো প্রথম প্রশ্নটি, একটি সংকর কালো গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ কালো গিনিপিগের মিলন ঘটালে যে যে ধরনের অপত্য গিনিপিগ উৎপন্ন হতে পারে তা একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। মেন্ডেলের স্বাধীন বিন্যাসের সূত্রটি বিবৃতি করো। মেন্ডেলে পৃথক ভবনের সূত্রটি বিবৃতি করো। মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, অনেক সময় দেখা যায় যে বাবা ও মা উভয় স্বাভাবিক কিন্তু তাদের এক ছেলে বর্ণান্ধ হয়েছে, এটি কিভাবে সম্ভব তা একটি চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট। মেন্ডেল নির্বাচিত মোটর গাছের সাহায্যরা বিপরীতধর্মী বৈশিষ্ট্য সারণীর সাহায্যে দেখাও। বংশগতির বৈজ্ঞানিক ধারণা গড়ে তুলতে মেন্ডেল মোটর গাছ সংক্রান্ত পরীক্ষাগুলি যুগান্তরকারী। এই পরীক্ষাগুলিতে তার সাফল্যের 3টি কারণ উল্লেখ করো। এই প্রশ্নটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি দেখো, একজন হিমোফিলিয়া আক্রান্ত পুরুষের সঙ্গে একজন হিমোফিলিয়া বাহক মহিলার বিবাহ হলে সন্তানদের মধ্যে হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কতখানি তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। তারপরে দেখো অ্যাড প্রশ্নগুলো, জেনেটিক কাউন্সিলিং এর গুরুত্ব লেখো। থ্যালাসেমিয়া রোগের 2টি লক্ষণ লেখো। গোলাপি সন্ধ্যামালতী ফুলের সনিষেকের ফলে উৎপন্ন অপত্যের জিনোটাইপ ও ফিনোটাইপের অনুপাত লেখো। মানুষের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা ব্যাখ্যা করো। দেখো এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো 5 দাগের প্রশ্নটি, মেন্ডেল এক সংকর জনন পরীক্ষার ফলাফল চেকার বোর্ডের মাধ্যমে দেখাও। অসম্পূর্ণ প্রকটতা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। পরের প্রশ্নটি দেখো, বাবা ও মা থ্যালাসেমিয়া বাহক হলে তাদের কত শতাংশ সন্তানদের থ্যালাসেমিয়া বাহক সম্ভাবনা থাকে তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। থ্যালাসেমিয়া রোগের কারণগুলি লেখো। পরের প্রশ্নটি দেখো, একটি সংকর গোল ও হলুদ ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর বীজযুক্ত উদ্ভিদের সঙ্গে অপর একটি সংকর গোল ও হলুদ ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর বীজযুক্ত উদ্ভিদের মিলন ঘটাতে যে যে অপত্য উৎপন্ন হয় তা একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। পরের প্রশ্নটি দেখো, দ্বিসংকরজন পরীক্ষাটিকে চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এই পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্রটি লেখো। দেখো এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করবে। পরের অধ্যায় দেখো, চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন থেকে দেখো প্রশ্ন নম্বর তোমাদের 4 দাগের প্রশ্নগুলো এখান থেকে এসে থাকে। তো দেখে নাও প্রশ্নগুলো। মরুভূমিতে বসবাসের উপযোগী হওয়ার জন্য উটের কি কি অভিযোজন হয়েছে বর্ণনা করো। উটের অতিরিক্ত জলক্ষয় সহনে অভিযোজনগুলি লেখো। ক্যাকটাসের পূর্ণকাণ্ড ও পায়রার বাহুথলির অভিযোজনগত গুরুত্ব লেখো। পরের প্রশ্নটি দেখো, ঘোড়ার বিবর্তন ঘটিত প্রমাণের ক্ষেত্রে জীবাশ্মের গুরুত্ব আলোচনা করো। মৌমাছি কিভাবে খাদ্যের উৎসের সন্ধান অন্যান্য সদস্যদের জানায় তা বর্ণনা করো। বিভিন্ন মেরুদণ্ডী প্রাণী হৃৎপিণ্ডের গঠন কিভাবে ওই ব্যক্তিকে সমর্থন করে। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। পরের প্রশ্নটি দেখো, অর্জিত বৈশিষ্ট্য বংশানুসরণ বলতে কি বোঝো। ব্যবহার ও ব্যবহারের সঙ্গে নিষ্ক্রিয় অঙ্গের সম্পর্ক লেখো। জৈব অভিব্যক্তি সম্পর্কিত লেমার্কের তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি দেখো, মিলার উডের অভিব্যক্তি সংক্রান্ত পরীক্ষাটি বর্ণনা করে ফলাফল বিশ্লেষণ করো। পরের প্রশ্নটি দেখো, ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের নিম্নলিখিত 3টি বিষয় আলোচনা করো। দেখো অত্যাধিক হারে বংশবৃদ্ধি, প্রকরণ উদ্ভব, প্রাকৃতিক নির্বাচন। পরের প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট, অভিব্যক্তির সাপেক্ষে হৃৎপিণ্ডের গঠনের সাদৃশ্য সংক্রান্ত প্রমাণ বর্ণনা করো। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ একটি করে উদাহরণ দাও। স্ববৃত্তীয় অঙ্গ বলতে কি বোঝো। ইনসিটু ও এক্সিটু সংরক্ষণের সুবিধা ও উপায়গুলি লেখো। দেখো এই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করবে। তারপরে দেখো পঞ্চম অধ্যায় পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। দেখো এখান থেকে তোমাদের প্রশ্ন নম্বর 4-5 দাগ ও 4-6 দাগের প্রশ্নগুলো এখান থেকে এসে থাকে। দেখো আমরা যে প্রশ্নগুলো তোমাদের জন্য রেখেছি এই প্রশ্নগুলো তোমরা যদি কেবলমাত্র অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। দেখে নাও প্রশ্ন, মানুষের ক্রিয়াকলাপের সঙ্গে নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার সম্পর্ক স্থাপন করো এবং এর প্রভাবগুলির তালিকা তৈরি করো। নাইট্রোজেন স্থিরীকরণ ও অ্যামোনোফিকেশন বলতে কি বোঝো। মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, পরিবেশের নাইট্রোজেন মুক্ত আবদ্ধকরণে ব্যাকটেরিয়ার ভূমিকা লেখো। নাইট্রোজেন চক্রের ধাপসমূহ একটি পর্যায় চিত্রের সাহায্যে দেখাও।
পরে প্রশ্নটি দেখো, জীববৈচিত্র্য সংরক্ষণে নিম্নলিখিত প্রকল্পগুলির ভূমিকা বিশ্লেষণ করো। এশিয়াটিক লায়ন প্রজেক্ট, মোস্ট ইম্পর্টেন্ট। প্রজেক্ট ও রেড প্যান্ডা, প্রজেক্ট ইন টাইগার, ইন্ডিয়ান রাইনো ভিশন, মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। পরে প্রশ্নটি দেখো, ওষুধ প্রস্তুতি, জলবায়ু নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক গুরুত্ব রক্ষায় জীববৈচিত্র্যের ভূমিকা লেখো। ভারতে বাঘ সংরক্ষণে ইনসিটু প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে, তার একটি তালিকা তৈরি করো। পরের প্রশ্নটি দেখো, ক্রমবর্ধমান জনসংখ্যা কিভাবে বস্তুতন্ত্র, কৃষিজমি এবং মিষ্টি জলের ওপরে বিরূপ প্রভাব বিস্তার করে সেগুলি উল্লেখ করো। জনবিস্ফোরণের ফলে কিভাবে পরিবেশ দূষিত হয় তা লেখো। মানুষের কার্যকলাপ কিভাবে মাটি দূষিত হয়। এই প্রশ্নটি দেখো, খাদ্য উৎপাদন, ওষুধ প্রস্তুতিতে ও জলবায়ু নিয়ন্ত্রণে জীববৈচিত্র্যের গুরুত্ব উল্লেখ করো। পিবিআর বলতে কি বোঝো। পরের প্রশ্নটি দেখো, জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলি উদাহরণ সহ উল্লেখ করে লেখো। জীববৈচিত্র্যের গুরুত্ব লেখো। জীববৈচিত্র্য হটস্পট নির্ধারণের শর্তগুলি লেখো। রেড পান্ডা ও কুমির সংরক্ষণ ও হ্রাসের কারণগুলি লেখো। পরের প্রশ্নটি দেখো, ড্রাগ ও ওষুধ প্রস্তুতি, বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা এবং অর্থনীতির পরিপ্রেক্ষিতে জীববৈচিত্র্যের গুরুত্ব উল্লেখ করো। পিবিআর কিভাবে কোনো অঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণে সদর্থক প্রভাব ফেলতে পারে তা ব্যাখ্যা করো। পরের প্রশ্নটি দেখো, শব্দ দূষণের কারণগুলি আলোচনা করো। বায়ু দূষণ, অ্যাসিড বৃষ্টির দুটি ক্ষতিকারক প্রভাব লেখো। পরের প্রশ্নটি দেখো, অভয়ারণ্য, জাতীয় উদ্যান, সংরক্ষণ, বনের একটি করে বৈশিষ্ট্য, একটি করে উদাহরণ লেখো। জীববৈচিত্র্য সংরক্ষণে JFM এর ভূমিকা লেখো। বাঘের সংখ্যা হ্রাসের কারণগুলি লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, শিম্পাঞ্জিরা কিভাবে খাবারের জন্য উইপোকা সংগ্রহ করে থাকে এবং মৌমাছিরা নৃত্যের মাধ্যমে কিভাবে খাদ্যের উৎসের সন্ধান দেয়। এই প্রশ্নটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি দেখো, প্রাকৃতিক নাইট্রোজেন আবদ্ধকরণ কিভাবে ঘটে। সুন্দরবনের যে কোনো দুটি পরিবেশগত সমস্যা উল্লেখ করো। পরের প্রশ্নটি দেখো, জীববৈচিত্র্য সংরক্ষণে পিবিআর এর ভূমিকা উল্লেখ করো। বাসস্থান সংকোচন এবং চোরাশিকার ব্যতীত বাঘ, গন্ডার ও কুমিরের বিপন্নতার অপর একটি করে কারণ ব্যাখ্যা করো। দেখো, এই প্রশ্নগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করার প্রয়োজন পড়বে না। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না। ধন্যবাদ।